আসসালামু আলাইকুম স্যার, কি অবস্থা আপনাদের? কেমন আছেন সবাই? আমরা দুই ধরনের ম্যাথ অলরেডি শেষ করে ফেলেছি, তাই না? এবার তৃতীয় ধরনের ম্যাথ, একটা হচ্ছে কিরকম, এই চ্যাপ্টারের মধ্যে ব্যাট রিলেটেড কিছু জার্নাল আছে, যেখানে ব্যাটের টাকাটা আপনার হিসাব করেই জার্নালটা করতে হবে। এখন এখানে টোটাল কয়টা জার্নাল আছে? খুবই কম। আমি আপনাকে যদি ফরম্যাট সহ একেবারে প্রিভিয়াস বোর্ডে যতগুলো আসছে কনফিউশন সহ হিসাব করলে কয়টা জার্নাল দেখেন তো স্যার? কয়টা পড়ছে এখানে? 6টা। তো আপনি যদি ইনশাআল্লাহ এই 6টা জার্নাল আপনি পারেন, তাহলে আপনি সবকিছু পারবেন। কি বলছি, কয়টা? 6টা জার্নাল। এখন এখানে কিছু কনফিউশন পার্ট থাকবে, যেটা আপনাদের আমার সব থেকে বেশি শুনতে হয়েছিল। স্যার, আমরা যখন ভ্যাটের জার্নাল গুলা করতে যাই, আমাদের সবার মধ্যে একটাই কনফিউশন, এটা হচ্ছে কি স্যার, কখন আমি ভ্যাটটা সরাসরি 15% ধরবো আর কখন 15/115। আপনাদের মধ্যে সবচাইতে বেশি স্টুডেন্ট ভুল করেন এই দুইটা জায়গায়, কখন 15% হয়, কখন 15/115 হয়। কারণ আপনারা বলেন স্যার এটাকে আমরা কোনোভাবেই মানে ডিটারমাইন করতে পারি না, দেখে মনে হয় সবটা ইকুয়াল। এটার জন্য আপনাকে শুধু দুইটা টেকনিক দিব, ওইটা টেকনিক দুইটা। তবে তার আগে একটু আমরা কমনলি ফরম্যাটে যাই, ওখানে আমি ক্যালকুলেশন আপনাকে দেখাই দিব কেমনে কি রকম হবে। দেন বাকিগুলো যখন ম্যাথ করবো ফরম্যাট দেখে দেখে আবার বলছি, আমি আপনাকে যে ম্যাথগুলো করবো ফরম্যাটটাকে করাবো, শুধু ফরম্যাটটা কোনো জায়গায় নোট করে নেন, যে টেকনিক গুলো দিব নোট ডাউন করে রাখেন, আশা করি আপনার জন্য ইনশাল্লাহ এগুলো আপ হবে। প্রথম হচ্ছে এটাই, আপনার যদি কখনো বলা হয় টু ওপেন এ ভ্যাট অ্যাকাউন্ট, আপনাকে বলা হতে পারে ভ্যাট অ্যাকাউন্ট ওপেন নিয়ে কোনো একটা কিছু বলা আছে, কি পয়েন্ট গুলো খেয়াল করেন। আপনাকে যদি বলা হয় ওপেন এ ভ্যাট অ্যাকাউন্ট বাই ডিপোজিটিং টাকা 10,000, কি বলছি বলতো, এক্স ওয়াই ট্রেডার্স ওপেন এ ভ্যাট অ্যাকাউন্ট, এগুলো বলা থাকতে পারে। অথবা ডিপোজিট ভ্যাট ইনটু গভর্নমেন্ট, ট্রেজারি অথবা বাংলাদেশ ব্যাংক। আমরা এগুলো কোথায় জমা দিই? বাংলাদেশ ব্যাংকের আন্ডারে দুইভাবে থাকতে পারে, ভেজালটা খেয়াল করে। গভর্নমেন্ট ট্রেজারিতে আপনি ব্যাট জমা দেওয়া যেই কথা, ব্যাট কারেন্ট ওপেন করা কি, অ্যাকাউন্ট ওপেন করা একই কথা। এখন যদি এরকম হয়, আপনি যদি কখন একটা ব্যাট অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে আপনি দিবেন কি ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট। এখানে একটা কনফিউশন আছে অনেকের, এগুলো সব আপনাদের কোয়েশ্চেন গুলো। একটা হচ্ছে কিরকম স্যার, অনেক ক্ষেত্রে আমরা দেখলাম অ্যাকাউন্টটাকে বসাচ্ছে, অনেক জায়গায় আমরা দেখলাম অ্যাকাউন্ট গুলো কি করা হচ্ছে না, বসানো হচ্ছে না। স্যার এটা কোনো কিচ্ছু ইস্যুই নয়। কেন জানেন? আমি আপনাকে জিনিসটা ক্লারিফাই করি। আমরা সবাই তো ব্রিটিশ মেথডটা এতদিন পরে আসি। ব্রিটিশ মেথডের ক্ষেত্রে যেটা হয়, আমরা সবাই পুরাতন অনুসারে অ্যাকাউন্টটাকে কি করি, লিখি। আমেরিকান অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুসারে ওরা অ্যাকাউন্টটাকে লিখে না, ব্যাট কারেন্ট ডেবিট ক্যাশ অথবা ব্যাংকে ক্রেডিট করছে। আপনার ইচ্ছে, আপনি কি ব্যাট কারেন্ট লিখবেন নাকি ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট লিখবেন, এটা আপনার ইচ্ছে। এই যে আমরা আগে কি করতাম, এই যে পার্সেস অ্যাকাউন্ট, তারপর প্রতিটা একটা অ্যাকাউন্ট লিখতাম, এটা আজকাল বাধ্যতামূলক নয়। এটা আজকাল বাধ্যতামূলক নয়, আপনার ইচ্ছে হলে লিখবেন, ইচ্ছে না হলে লিখবেন না, এটা আপনার ইচ্ছে। যেমন ধরেন আরেকটা কনফিউশন পার্ট দেখেন, আপনারা বলেন অনেক সময় স্যার, অনেক সময় আমরা দেখছি কিরকম, ধরেন পেড গ্যাসোলিন এক্সপেন্স বাই চেক, চেকের মধ্যে যখন কোন একটা গ্যাসোলিন এক্সপেন্স দেওয়া হচ্ছে, আপনারা করছে কি গ্যাসোলিন এক্সপেন্স ডেবিট এতদিন, চেক মানে করছে কি ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। আপনার স্যার অ্যাকাউন্ট স্যার ব্যাংক দেয় নাই, কি দিছে ক্যাশ। স্যার ক্যাশ কেমনে হলো? আমরা শিখে আসি চেক মানে কি ব্যাংক। স্যার ব্রিটিশের মধ্যে এটা বলে আসে, আমেরিকানরা চেকের ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে কি লিখে, ক্যাশ। কারণ দেখেন, আপনি পেট্রোল পাম্পে গেছেন, আমি আপনি সবাইকে ভিসা কার্ড ইউজ করি না, আপনি কার্ড থেকে কি টাকাটা ক্যাশের, আপনি যে ক্যাশ টাকা দিচ্ছেন, ক্যাশের মতো কাজটি কি হয়ে গেছে, ইলেকট্রনিক সিস্টেম হওয়ার কারণে সবটা আপনি কার্ডের মাধ্যমে দিয়ে দিচ্ছেন। তার মানে ক্যাশের ভূমিকাটা কিসে কাজ করতেছে, ব্যাংকে মতো ওই কার্ডটা কি ক্যাশের মতো কাজ করতেছে, তাই না? একই জিনিস আপনি, তবে এটা ব্যাপার আছে। আপনি যদি এখানে একবার যদি কোনো কারণে ধরেন গ্যাসোলিন এক্সপেন্স ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, প্রতিটা ক্ষেত্রে যেখানে চেক লিখছেন সেখানে আপনি কি দিতে হবে, ক্যাশ দিতে হবে। যদি ব্যাংক লিখেন, প্রতিটা ক্ষেত্রে ব্যাংক, দুটাই রাইট। কনফিউশন ক্লিয়ার? এটা শুধু ব্রিটিশ এবং আমেরিকানের মধ্যে কনফিউশনটা হয়েছে, আর কোনো রিজন নেই। মাথায় রাখবেন, আপনি যদি চেকের ক্ষেত্রে একবার যদি কি লিখেন স্যার, মডার্ন যতগুলো অ্যাকাউন্টিং বুক আছে সবগুলোতে এভাবেই হচ্ছে। আপনি যদি কোনো কারণে চেকের ক্ষেত্রে একবার ক্যাশ লিখেন, প্রতিটা ক্ষেত্রে ক্যাশ লিখবেন। যদি ব্যাংক লিখেন, ব্যাংক লিখবেন। যেহেতু ট্রেডিশনাল মেথড আমরা মোস্ট অফ দ্য কেসেস এখন বাংলাদেশে প্র্যাকটিস করি, আপনার জন্য ওই ব্যাংকটা নিরাপদ, ওটাই লিখেন। তবে এরকম যদি ব্যাংক অ্যাকাউন্ট হয়, আপনি সেলাসের মধ্যে ঠিক ক্যাশ অথবা ব্যাংক দুটো ভাবে লিখে দিবেন। কারণ কেন, এটা জানি না কিসের মাধ্যমে হয়েছে, ফরম্যাটের মধ্যে ঠিক যেভাবে লিখছেন ওইভাবে লিখে দিবেন। যদি কোনটা ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করা হয়, অথবা যদি ব্যাট কারেন্ট অ্যাকাউন্টে যদি কোনো কিছু টাকা জমা দেওয়া হয়, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট কি ক্রেডিট, একটা জানলো শেষ। এবার আসেন, পারচেজ অফ ইনপুট গুডস উইথ ভ্যাট। কি বলছি আমি, উইথ ভ্যাট। এখানে তো আপনার ঝামেলাটা হয়, স্যার এখন কি আমি এই যে
15% ধরবো নাকি 15/115 ধরবো? আসেন এবার আসেন দেখেন তো কাহিনীটা কোথায়, টেকনিক। এই যে আমি একটা আপনাকে এন্ট্রি দিচ্ছি, পারচেজ গুডস অন অ্যাকাউন্ট অথবা ক্যাশ, যে কোনো কিছু হতে পারে, উইথ দেখছেন, ইনক্লুডিং দেখছেন, ইনক্লুডেড দেখছেন, অর্থাৎ ভ্যাটের টাকা যেটা আছে এটা যদি কখনো কি পয়েন্টগুলো হোয়াইট গুলো খেয়াল করেন, যদি কখনো উইথ বলে, ইনক্লুডিং বলে, ইনক্লুডেড বলে, তার মানে ব্যাটটা ওই টাকার সাথে ইনক্লুডেড আছে, তার মানে ওই টাকার সাথে আপনি ব্যাটটা পেড করে দিয়ে দিচ্ছেন, আলাদাভাবে আপনার অ্যাড করতে হবে না। তখন হবে কি দেখেন, এই যে 1 লক্ষ, তখন হবে 15/115। দয়া করে টেকনিক দুইটা ফরম্যাটের সাথে সাথে আমার মতো করে কোনো জায়গায় নোট ডাউন করে রাখেন। এরপর আপনি প্রিভিয়াস বোর্ডে যতগুলো আসছে, যেই সকল জার্নাল যতগুলো র্যান্ডম করতে থাকেন, দেখবেন যে এগুলো আছে, কি পয়েন্ট এগুলো খেয়াল করেন, উইথ মানে অলরেডি ইনক্লুডেড, তখন আপনি 15/115 দিয়ে ডিভাইড করবেন। এখন এই কথাটি বলা নাই, বলা নাই থেকে কি আছে, পারচেজ গুডস অন অ্যাকাউন্ট, এটা অন অ্যাকাউন্ট বা ক্যাশ আপনার কিচ্ছু যায় আসে না, অন অ্যাকাউন্ট বা ক্যাশ। আপনি যদি নর্মাল জার্নাল করেন তখন আপনি কি করেন, এইভাবে করেন না, পারচেজ অ্যাকাউন্ট কি করেন আপনি, ডেবিট করেন, ধার হলে কি করেন আপনি, অ্যাকাউন্টস পেয়েবলকে আপনি কি করেন, ক্রেডিট করেন। যদি ক্যাশ হয় আপনি তখন ক্যাশ, যদি ক্যাশ হয় আপনি তখন কি করেন, দেখাচ্ছি আমি আপনাকে, যদি ক্যাশ হয় আপনি জাস্ট এখানে কি লিখেন, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট লিখেন। ব্যাপারটা হবে এই যে 15,652 টাকা, এটা কোত্থেকে আসে, আসেন এবার পারচেজের সময় যে ব্যাটটা আমাদের দিতে হয়, এটাকে আমরা কি শিখছি স্যার, ইনপুট ব্যাট। ইনপুট ব্যাট অ্যাকাউন্ট কি, ডেবিট। কারণ কেন, যিনি পারচেজ করে প্রথমে ব্যাটটা ওনার দিতে হয়, ওনারই ক্যারি করতে হয়, এটা ওনার জন্য এক্সপেন্স। তো সকল খরচকে আপনি কি করেন, ডেবিট করেন। সেলসের সময় যে ব্যাটটা দিতে হয় এটা তার টাকাটা উঠে আসে, গভর্নমেন্টের মধ্যে একটা পেয়েবল ক্রিয়েট হয়। এটা আমি একটু পরে গিয়ে বুঝাচ্ছি, আগে শুধু এটা মাথায় রাখেন। এখন আপনি যখন টাকা বসাবেন তখন খেয়াল করেন, 1,20,000 টাকা থেকে কত মাইনাস করবেন, 15,652 টাকাটা মাইনাস করে যে টাকা সেটাকে আপনি এখানে বসাবেন। ইনপুট ব্যাট দিবেন কত, 15,600 কত 52 টাকা, আর এখানে টোটাল টাকা হচ্ছে কত, 1,20,000। এই জিনিসটা হচ্ছে কাহিনী, বুঝা গেছে কি বলছি আমি। অর্থাৎ যদি কখনো উইথ, ইনক্লুডিং বা ইনক্লুডেড থাকে, দ্যাট মিনস 15/115 দিবেন। আর যদি কখনো ফর হুইচ কথাটি থাকে, লাইক পারচেজ গুডস অন অ্যাকাউন্ট অফ টাকা 1,20,000, ফর হুইচ, যেটার জন্য 15% ব্যাট পেড করতে হয়েছে আপনার, কিন্তু এখন আপনি এই টাকার মধ্যে ইনক্লুডেড, তার মানে এটা এক্সক্লুডেড। অথবা পারচেজ গুডস অন অ্যাকাউন্ট টাকা 1,00,000 প্লাস অর অ্যাড, 1,20,000 সাথে আপনি 15% ব্যাট কি করেন, ইনক্লুড করেন। তখন যেটা হবে, আপনি এখানে পারচেজ অ্যাকাউন্টের মধ্যে কত টাকা লিখবেন জানেন, এটা যদি হয় 1,20,000 টাকা কিনছেন, এরপর 1,20,000 উপর যদি 15% যেটা ব্যাট আছে এটাকে আপনি আলাদাভাবে কি করবেন, অ্যাড করবেন, এই টাকাটা এখানে বসাবেন। এরপর দুইটা যোগ করার পর যেটা থাকবে এটাকে আপনি এখানে বসাবেন। পার্থক্য হচ্ছে মূলত এই দুইটা টেকনিক যদি বুঝতে পারেন, এটা সেলস হোক অ্যাজ ইউজুয়াল, কোনো ডিফারেন্স নেই। পারচেজ আর সেলস যে কথা যেরকম থাকুক না কেন, শুধু একটা জায়গায় পার্থক্য হবে ব্যাট জার্নালের ক্ষেত্রে। বাকি সব টাকার ক্ষেত্রে কি হয়, এই যে আপনারা যেটা বিশেষ করবেন, আমি মনে হয় সবচাইতে মেসেজ পাইছি দুইটা জিনিস নিয়ে। এই চ্যাপ্টার 1 হচ্ছে কিরকম, স্যার ব্যাটটা কখন 15% হয় আর কখন 15/115 হয়, এটার মধ্যে এত বেশি আপনারা কোয়েশ্চেন করছেন, মানে অনেকে তো স্যার এটা আগে দিয়ে দেন, স্যার আমি লেট হচ্ছে আমার, কারণ আমি তো সিরিয়ালে আপনাকে দিয়ে দিচ্ছি, প্লেলিস্ট যদি আমি ব্রেক করি আপনি লুজার হবেন, আপনি ধরতে পারবেন না। এই জন্য এইভাবে হচ্ছে, টেকনিকগুলো নোট ডাউন করেন এবার, তাহলে আপনি দেখেন ক্লিয়ার। এই যে আপনি যখন পারচেজ করেন তখন তাহলে ব্যাটের কাহিনীটা 15 কখন 115 হবে সেটাও বুঝিয়ে দিলাম, কখন ডিরেক্টলি 15% হবে এটাও বুঝিয়ে দিলাম। পারচেজ অ্যাকাউন্ট দেবেন, ইনপুট ব্যাটকে ডেবিট করবেন, ক্যাশ অথবা ব্যাংকে আপনি ক্রেডিট করবেন, যদি কখনো ধারে হয় অ্যাকাউন্টস পেয়েবলকে কি করে, ক্রেডিট করে। দেখেন স্যার আপনি পারচেজ ক্যাশও কিনতে পারেন, তখন ক্যাশকে ক্রেডিট করবেন, যদি ব্যাংকে কিনেন চেকের মাধ্যমে ব্যাংকে ক্রেডিট করবেন। তবে ব্যাচটা খেয়াল করে, যেখানে ব্যাট জার্নালটা আসবে না স্যার, ওখানে যদি কোনো কিছু বলা না থাকে আপনি ক্যাশ বা ব্যাংক দুটাকে লিখে রাখবেন, অন অ্যাকাউন্ট হলে অ্যাকাউন্টস পেয়েবলটাকে লিখবেন, এই দুটা তখন লিখিয়ে নেন, এতটুকু শেষ। এবার আসেন, আমরা যখন পারচেজ যখন রিটার্ন করি, আমরা ইউজুয়ালি পারচেজ রিটার্ন জার্নাল কি জানি, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পারচেজ রিটার্ন ক্রেডিট, এটা কমন জার্নাল। তবে একটা জিনিস পার্থক্য আছে, ধরেন আপনি 1,00,000 টাকা প্রোডাক্টের মধ্যে 20,000 টাকার আপনি কি করলেন, প্রোডাক্ট রিটার্ন করছেন, এই 20,000 টাকার উপর যদি কখন এই যে
ইনক্লুডেড উইথ মানে তো আমি যেটা দেখিয়েছিলাম এখানে তো উইথ মানে কি ইনক্লুডেড আছে, তখন 20,000-এর জন্য 15/115 যেটা আছে এই ব্যাটটা আপনার যেটা এখানে নিয়েছিলেন রিটার্ন করতে হবে। যখন আপনি প্রথমে এক্সপেন্সটা করছেন তখন আপনার খরচ বেড়ে গেছে, যখন রিটার্ন করবেন তাহলে কমে যাবে। যখন রিটার্ন করবেন এই জন্য শুধু ইনপুট ব্যাটকে আপনি কি করে দিবেন, ক্রেডিট করে দিবেন। এমনি আপনি যদি ধারে অথবা পণ্য যদি ফেরত দেন জাবেদা কি করেন, জার্নাল কি করেন, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পারচেজ রিটার্নকে কি ক্রেডিট করেন না, বরাবর সেম। রিটার্ন অ্যালাউন্স শুধু একটা বাড়তি আসে, ইনপুট ব্যাটকে আপনি ক্রেডিট করবেন। ধরে নিলাম আমি এখানে আমার ইনপুট ব্যাট আসছে কত, ধরেন এখানে 12,000 টাকা, এখানে ক্রেডিট আসছে কত 2,000 টাকা। এটা কেন করাচ্ছি একটু পরে বুঝবো। মানে যে 20,000-এর রিটার্ন আসছে এটা একটা আনুমানিক, আমি করাতে গেলে দেখাতে গেলে আরো সময় যাবে, যেহেতু এটা ফরম্যাট ম্যাথ করতে গেলে তো এমনিও বুঝবে, এই জন্য এখানে শেষ। এটা হোক, কারণ একটা অ্যাডজাস্টমেন্ট আছে। এখন সেলস এর ক্ষেত্রে যেটা হয় আগের মতো স্যার, সেলস এর ক্ষেত্রে যে ব্যাটটা দিতে হয় এটাকে বলে আউটপুট ব্যাট, আর ইনপুট ব্যাট কোনটা, যেটা আমি পারচেজ করার সময় দিই, এটা আমার জন্য এক্সট্রা। এখন দেখো আউটপুট ব্যাট জিনিসটা কিরকম ভাবে অ্যাড করা। একটা প্রোডাক্ট যখন সেলস করে আমরা মনে হচ্ছে কিভাবে অ্যাড করতাম, পারচেজ কস্টের সাথে যতটুকু কস্ট সবগুলো অ্যাড করবেন, তার সাথে প্রফিটও অ্যাড করে, তারপর যেটা সেলস হয় তার উপরে আমরা ব্যাটটা কি করি, চার্জ করি। এখন আউটপুট ব্যাট যদি যেহেতু আমি করি, আমার টাকা যেই পরিমাণ থাকবে এর বাইরে যতটুকু থাকে এগুলোকে আমরা গভর্নমেন্টে কি করে ট্যাক্স দিতে হয়। জিনিসটা এমনই, আর একটু বুঝিয়ে বলি। প্র্যাকটিক্যাল ক্ষেত্রে মনে আছে, আপনি যদি কোনটা রেস্টুরেন্টে খেতে যান, ওরা আপনাকে সার্ভিস সেলস দিল কত 10,000 টাকার, এখন এটার উপর 15% একটা আপনাকে কি করছে দেখুন, ওরা আপনার থেকে নিয়ে নিচ্ছে কত 11,500 টাকা। এখানে যে একটা ভ্যাট বাবদ ধরলো কত 1,500, এক্স্যাক্টলি তার ভ্যাট কি 1,500 না, তার পারচেজ প্রাইস হচ্ছে কত 8,000 টাকা। এখন 8,000-এর মধ্যে 15% যদি হয়, ধরে নিলাম কত হয় 900 টাকা। এই যে 1500 থেকে যে আমরা জানি না আউটপুট ভ্যাট মাইনাস ইনপুট ভ্যাট সমান কি ভ্যাট পেয়েবল, সে সেলস এর সময় গভর্নমেন্টের পক্ষ হয়ে আরো কিছু সে ভ্যাট নিয়ে নেয়, যেটা সে নিজেই যোগে জমা দিয়ে দেয়। 15,000 টাকা থেকে যখন আপনি মানে আউটপুট ভ্যাট থেকে যখন ইনপুট ভ্যাট 900 টাকা মাইনাস করেন, 600 টাকা যেটা থাকে এটা হলো ভ্যাট পেয়েবল, এইটা সে সরকারি কোষাগারে কি করে জমা দিয়ে দেয়। ক্লিয়ার? তাহলে দেখুন, আপনি যদি সেলস করেন, জার্নাল করেন, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, যদি চেকের মাধ্যমে কিনেন ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। আমার টেকনিক থাকবে, যখন আপনাকে ভ্যাটের কথাটি সাথে থাকবে ক্যাশ বা ব্যাংকে ডেবিট করবেন, ধারে বললো তখন অ্যাকাউন্ট রিসিভেবলকে ডেবিট করবেন, দুটো সবসময় সাথে সাথে লিখবেন, কেমন? যদি স্পেসিফিক করে চেক বলা থাকে তখন আপনি ব্যাংকও দিতে পারেন, ক্যাশ বলা থাকলে ক্যাশও দিতে পারেন, ভুল হবে না, আপনার ইচ্ছে, বাট আপনি দুটো থেকে যে কোনোটা মেনটেন করতে পারেন। আউটপুট ব্যাট সবসময় ক্রেডিট হয়, কারণটা কেন, এটা একদিকে আপনার কস্ট আসে, একদিকে লাইবিলিটিটাও বেড়ে যায়, ওই যে সরকারের পক্ষ থেকে অতিরিক্ত নিচ্ছে। আর সেলস, আপনি যদি নর্মালি সেলস করেন ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সেলসকে ক্রেডিট করেন না, এডিশনাল কি আসে আউটপুট ব্যাট। এখানেও ঠিক ভ্যাটের ক্ষেত্রে ইনক্লুডেড এবং এক্সক্লুডেড, ওই ইনক্লুডেড যদি থাকে উইথ বা ইনক্লুডিং থাকলে 15/115 দিবেন, আর যদি না থাকে 15% সরাসরি দিবেন। এটা গেল। এখন দেখেন আপনার এখানে আউটপুট ব্যাটটা ক্রেডিট না, আপনি যদি সেলস যেগুলো করছেন আপনার কাছে যদি রিটার্ন আসে, ব্যাটগুলো কি করতে আপনি রিটার্ন করতে উল্টা করে দেয়। ধরেন আমরা যখন কোন একটা প্রোডাক্টে যখন রিটার্ন আসে সেলস, আমরা জার্নাল করি কি সেলস রিটার্ন, আমার ইনকাম কমে যায়, তাহলে সেলস রিটার্নকে আমরা কি করি ইউজুয়ালি সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্সকে আমরা ডেবিট করি, অপরদিকে আমাকে যেই ফেরত অ্যাকাউন্ট রিসিভ আমার দেনাদার কমে যায়। একদিকে ইনকাম কমে যায়, ইনকাম কমে গেলে ডেবিট, সম্পদ কমে গেলে ক্রেডিট। এই জন্য আমরা কি করি সেলস রিটার্ন অ্যালাউন্সকে ডেবিট করি, অ্যাকাউন্টস রিসিভেবলকে কি করি ক্রেডিট করি। এখন ব্যাপারটা হচ্ছে, আমি যদি আপনাকে বলি ধরেন আমার আউটপুট ভ্যাট আছে কত 1,200 টাকা, এখন ওই যে আউটপুট ভ্যাট আপনি এখানে কি করছেন ক্রেডিট করছেন, তাই না স্যার? এখন যদি রিটার্ন আসে আপনার তো ভ্যাটটা রিটার্ন আসলে কি কমে যাবে, আপনি এখানে দেন কত 300 টাকা। এটা কিরকম, সেলস রিটার্ন যদি কখনো আপনার ধরেন 3,000 টাকা, 3,000 উপর যত পার্সেন্ট আসে, কথার কথা যত টাকা থাকবে তার উপর, এখন ইনক্লুডেড থাকলে 15/115 হবে, ইনক্লুডেড না থাকলে ডিরেক্টলি 15% ধরবেন, যেভাবে আগেরটা ধরছেন। এখানে যদি 15% ধরেন এখানে 15% হবে, এখানে যদি 15/100% হয় এখানে 15/100% হবে। আপনি কেন বুঝবেন, টেকনিক অনুসারে, যে টেকনিকটা আমরা একটু আগে ডিসকাস করছি। এবার আসেন এটা কেন লিখলাম আমি এইভাবে, জিনিসটা খেয়াল করে। এখন ব্যাট রিটার্ন সাবমিটেড আফটার অ্যাডজাস্টিং দ্য ইনপুট এন্ড আউটপুট। আপনাকে যদি কখনো অনেক সময় বলা থাকবে ব্যাট রিটার্ন সাবমিটেড আফটার অ্যাডজাস্টিং ইনপুট এন্ড আউটপুট, তখন আপনার দুটো জার্নাল দিতে হবে। কয়টা জার্নাল দিতে হবে? দুইটা, একটা ইনপুটের অ্যাডজাস্টমেন্টের জন্য, একটা আউটপুটের অ্যাডজাস্টমেন্টের জন্য। এখন ইনপুটের এবং আউটপুটের অ্যাডজাস্টমেন্ট আপনার কেমন হয় দেখেন, আমি আপনাকে সবসময় দেখে এখানে আমরা জানি ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট সবসময় ডেবিট হবে, এখানে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট সবসময় কি করবেন আপনি ডেবিট করবেন। অপরদিকে ইনপুট ভ্যাটটা হলে ইনপুট ভ্যাটকে ক্রেডিট করবেন, অপরদিকে
যখন আপনি আউটপুট ব্যাট হবে সেটা অপোজিট হবে। কেমনে একটু পর দেখাই। এই অ্যাডজাস্টমেন্ট জিনিসটা কি দেখেন, আপনি প্রথমে ইনপুট ব্যাটের ক্ষেত্রে আসেন তো স্যার। আমার এখানে ইনপুট ব্যাট ছিল কত, 2000 টাকা। আমার এখানে ছিল কত, ও আমি ফিগারে 200 জায়গায় কত লিখে ফেলছি স্যার, এটা আমি 200 জায়গায়, আচ্ছা 12, এটা কত লিখছি, 12,000, ঠিক আছে। আমি যদি 12,000 লিখলে এটাকে আমি 2,000 লিখে যাবে, কারণ ইনপুট ব্যাট সবসময় বড় হবে, তো এই জন্য যে কোনো একটা ফিগার আপনি বুঝাচ্ছেন। দেখেন ডেবিট কত আছে, 12,000 আছে, ক্রেডিট কত আছে, 2,000। আবার আপনি মাইনাস করেন। আপনি যখন ব্যাট ইনপুট ব্যাটকে যখন আপনি অ্যাডজাস্টমেন্টে যাবেন, তখন আপনি এখানে দেখবেন কত জানেন, এইভাবে 12,000 মাইনাস যেটা ক্রেডিট যেটাকে মাইনাস করেন, তাহলে এখানে কত টাকা থাকে স্যার, 10,000 টাকা। এভাবে তখন বসাই দিবেন আপনি। এটাকে বলা হচ্ছে আপনার ব্যাট রিটার্ন সাবমিটেড আফটার অ্যাডজাস্টিং দ্য ইনপুট এন্ড আউটপুট। আমি এখন ইনপুটটা যখন অ্যাডজাস্টমেন্ট করলাম, দেখেন কেমনে মনে রাখবেন, এটা টেকনিকটা খেয়াল করে। আমি যখন এটা অ্যাডজাস্ট, এখানে ইনপুট ব্যাট সবসময় কি হয়েছে, সরি এটা তো রিটার্ন, মেইনটা খেয়াল করে। এই যে পার্সেস যখন করে আমার ইনপুট তখন ডেবিট থাকে। এখন আমি যখন অ্যাডজাস্টমেন্টের পর যখন সাবমিট করে দেবো, এটাকে আপনি তার অপোজিট করে দেবেন। যেমন সেলস এর ক্ষেত্রে আউটপুট ব্যাট সবসময় কি হয় স্যার, ক্রেডিট হয়। আর এখানে আপনি আউটপুট ব্যাটকে ডেবিট করবেন, আর সবসময় ব্যাট কারেন্ট অ্যাকাউন্টকে কি করে দিবেন, ক্রেডিট করে দেবেন। দেখুন এখানে আউটপুট ব্যাট ক্রেডিটে 1200, ডেবিটে কত, 300। তাহলে 12 থেকে 300 গেলে কত হয়, এটা এখানে আসবে। এই যে এখানে আসেন আপনি, আমি মনে রাখার টেকনিকটা একটু পরে দিচ্ছি। এখানে কত আসবে আপনার, 1200 মাইনাস 300, তাহলে কত টাকা থাকে, এই এটাকে বলে অ্যাডজাস্টমেন্ট। এটা আপনি ওখানে গিয়ে জার্নালে গিয়ে পারবেন। প্রিভিয়াস বোর্ডের থেকে আপনি কিছু আদার্স কিছু প্র্যাকটিস থাকে যেগুলো এক্সেপশনাল, আপনারা এই রিলেভেন্ট, এই যে অ্যাডজাস্টমেন্ট, এটা নিয়ে তো মাশাআল্লাহ অনেকের কনফিউশন। আশা করি এই যে টাকাটা কেমনে আসছে, কেন এরকম হয়, হওয়ার পেছনের রিজনটা বলি। আপনি যখন ইনপুট ব্যাটটাকে যখন অ্যাডজাস্টমেন্ট পর যখন সাবমিশন হয়ে যাবে, তখন এখানে আপনার তার কোনো কাজ নেই। আপনি সেই সময় খরচটা আপনি দিতেন, ডেবিট করছেন। এখন যখন অ্যাডজাস্টমেন্ট আপনি সেটা ক্রেডিট করে অপোজিট করে দিচ্ছেন। আউটপুট ব্যাট আপনি যখন এটাকে অ্যাডজাস্টমেন্ট করে ফেলেন, তাহলে কি করে দিতে হবে, অপোজিট করে দিতে হবে। আউটপুট ব্যাট ক্রেডিট হয় না, ডেবিট করে দিবেন, আর ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট করবেন। কেমনে মনে রাখবেন, ইনপুট ব্যাট সবসময় ডেবিট হয়, যেহেতু এর কস্টটা আমি দিই। অ্যাডজাস্টমেন্ট যখন করবেন, ব্যাট কারেন্ট অ্যাকাউন্টকে ডেবিট করবেন, এটাকে ক্রেডিট করবেন। অপরদিকে আউটপুট ব্যাট সবসময় ক্রেডিট হয়, এখানে সেটা ডেবিট হয়ে যাবে, ব্যাট কারেন্ট অ্যাকাউন্টকে ক্রেডিট হবে। এখন দেখেন স্যার এতটুকু খুব সুন্দর, এতটুকু ঠিকঠাক। আর একটা ডিস্টারবেন্স আসে, কিরকম দেখেন, আপনি যদি কোন একটা ফিক্সড অ্যাসেট যদি পারচেজ করেন, এখানে কেন আমরা ভ্যাটটাকে আলাদাভাবে ওটার মতো ইনপুট ব্যাটে দেখাই না। এক্সপেন্সের ক্ষেত্রে আমরা সেটা পারচেজ ছাড়া বা ইনপুট ছাড়া কেন অন্য ক্ষেত্রে দেখায় না, রিজনটা এই জায়গায়। দেখান না নয়, আপনি দেখান। কেমনে দেখান, এটা টাকাটা একসাথে দেখানো হয়, ওটার জন্য তো আপনি ভ্যাটটা আলাদাভাবে দেখাবেন না। ভ্যাটটা আপনি তখন আলাদাভাবে দেখাবেন কখন জানেন, যারা ফিক্সড অ্যাসেটকে প্রোডাক্টস হিসেবে সেল করে, মানে ওটা অ্যাসেট হিসেবে না আনে খরচের জন্য, লাইক ওটা একটা বিক্রি করে ইনকাম করে। কার, ভেহিকেল, একটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ। এখন আপনার একটা অটোমোবাইল বিজনেস আছে, আপনি কার এক্সপোর্ট ইম্পোর্ট করেন, এটা আপনার জন্য সম্পদ নাকি প্রোডাক্ট। যখন আপনি এটাকে প্রোডাক্ট হিসাবে আনবেন, তখনই ব্যাটটা হবে। আর যদি প্রোডাক্ট হিসেবে না আসে, অ্যাসেট হিসেবে আসে, তখন ব্যাটটা টাকাটা একসাথে দেখাতে হবে। কনফিউশনটা ক্লিয়ার? যেমন ধরুন আপনি কি করলেন, ক্যাপিটাল গুডস বা কোন একটা অ্যাসেটস কে ব্যাট দিয়ে কিনছেন, পার্টিকুলার অ্যাসেট, এটা হতে পারে মেশিনারি অথবা ফার্নিচার অথবা বিল্ডিং, যে কোনো কিছু। এটা এখন ধরেন বিল্ডিং হচ্ছে কত, 1,00,000 টাকা, এটার উপর কত পার্সেন্ট, 50%, তাহলে কত হয়, 15,000 টাকা। এখন আপনি যখন এটা ইনক্লুড করবেন অথবা মেশিনারি, আপনি টাকাটা দেখবেন এভাবে, 1,00,000 টাকার সাথে কত টাকা অ্যাড করে দিবেন, 15, এই যে এইভাবে অ্যাড হয়ে যায় 1,15,000। বুঝা গেছে? আপনি এটাকে এইভাবে দেখাচ্ছেন। এখন আবার বলছি, এটা আপনি কখন দেখাচ্ছেন, যখন এটাকে আপনি আপনার জন্য অ্যাসেট হিসেবে আনছেন। এটা কোয়েশ্চেনের শুরুতে বলা থাকে, যেমন ফার্নিচার পারচেজ ফর সেলিং পারপাস। আপনি এখন জার্নালের সময় বলবেন ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, বিক্রির উদ্দেশ্যে ফার্নিচার কিনলে না, এটা আপনার জন্য প্রোডাক্ট, তখন আপনি বলুন পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। ধারও হলো বলেন কি অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, তাই না? ঠিক সেম ভাবে সেলিং পারপাসে গেলে ঠিক আপনি এখানে যেটা করবেন, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট না দিয়ে তখন যদি পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হবে, তখন ইনপুট ব্যাটটা ডেবিট। আপনি অ্যাসেটকে যখন গুডস হিসেবে কিনবেন বিক্রির উদ্দেশ্যে, তখন আপনি ইনপুট ব্যাটটাকে দেখাবেন। আর যখন অ্যাসেট হিসেবে কিনবেন, তখন আপনি টাকাটাকে একসাথে দেখাবেন। পার্থক্য জাস্ট এই জায়গায়। কনফিউশন ক্লিয়ার এখন? আচ্ছা এটাও শেষ।
আরেকটা রিপিটেড কোয়েশ্চেন সাপ্লাইজ নিয়ে আপনাদের কোনো অনেক, এটা হচ্ছে রিপিটেড কেন বলছে, এটা বারবার আসে। দেখুন স্যার, সাপ্লাইজ এটা আপনার জন্য এক প্রকার এক্সপেন্স। কি রকম এক্সপেন্স সেটা আমি আপনাকে বলি। আমরা অনেকগুলোকে ডেফার্ড এক্সপেন্সের মতো বলি, যেগুলো কিরকম, অনেকটা জিনিসটা খরচ হলেও অগ্রিম খরচের মতো, মানে দীর্ঘদিন বা মিনিমাম 1 বছর মতো সুবিধা পাওয়া যায়। স্যার আপনি যখন সাপ্লাইজ কিনেন, ধরেন আপনি 1 লক্ষ টাকার কিনছেন, 1 লক্ষ টাকার 15% ভ্যাট দিলেন, তাহলে 1,15,000 টাকার এখানে বসে দিবেন। পার্চেজ ছাড়া আদার্স এক্সপেন্সের ক্ষেত্রে যতগুলো থাকে খরচগুলোকে যোগ করে দেখানো হয় আদার্স। আর যদি পার্চেজ হয় তখন আমরা ভ্যাটটাকে জার্নালে নিয়ে আসি, এখানে আনতে হবে না। এখানে আপনি যেটা করবেন, একসাথে ওই অ্যাসেটের মতো, আপনি যখন অ্যাসেট কিনেন এটার জন্য আলাদাকে ভ্যাট হিসেবে দেখান না, কতক্ষণ আপনি দেখাবেন না, যতক্ষণ আপনি এটাকে বিক্রির উদ্দেশ্যে আনবেন। বিক্রির উদ্দেশ্যে না তখন ইনভেস্ট আসবে, সম্পত্তি সে বাংলা কখন আসবে না। পার্চেজ যখন আপনি, এটা একটা খরচের জন্য আপনি কখনো আলাদা ভ্যাট দিয়ে আনবেন। ভ্যাট দিবেন ঠিক আছে, কিন্তু জার্নালটা আসবে না আর কি। ভ্যাটের টাকাটা আপনি কোথায় দেখাবেন, টাকাটা একসাথে এখানে ক্যালকুলেশনে দেখাবেন, ব্যাপারটা এরকম। আশা করি স্যার ইনশাল্লাহ, আবার বলছি দয়া করে টেকনিকটা কোনো জায়গায় লিখে রাখেন। আপনারা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন এটাতে, এই যে টেকনিকগুলো, এগুলো থাকলে যদি ব্যাট জিনিসটি ইনক্লুডিং থাকে তাহলে 15 বা 115 হবে, যদি ফর হুইজ থাকে অথবা প্লাস ব্যাট কত বলা হয় তখন সরাসরি 15% থাকবে। আশা করি ইনশাল্লাহ এই ফর্মেটটা যদি পারেন, আপনাকে আমি যেখান থেকে জার্নাল দিয়ে রাখেন সবকিছু পারবেন। কনফিউশনে যেই যে জায়গা ছিল সবগুলো ক্লারিফাই করে দিচ্ছি। আশা করি ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে সরাসরি আমরা এখান থেকে কয়েকটা প্রিভিয়াস বোর্ডের ম্যাথ শেষ করে পুরো চ্যাপ্টারটা শেষ করে দেবো। দিলদা সবাই ভালো থাকবেন, সালাম।